বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ। রাজধানী জাকার্তা সহ বড় শহরগুলোতে লাখো মানুষ রাস্তায় নেমে আসছে। সরকারি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলছে, কোথাও কোথাও দাঙ্গার রূপও নিচ্ছে আবার এই প্রতিবাদ। আন্দোলনের ধরন ও বিস্তৃতি দেখে অনেকেই একে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে তুলনা করছেন। অনেকে বলছেন ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীরা আদতে বাংলাদেশের সরকার পতনের অভিজ্ঞতাকে অনুসরণ করছে। এই আন্দোলনের সূত্রপাত হয় সংসদ সদস্যদের জন্য বাড়তি ভাতা ঘোষণাকে কেন্দ্র করে। তথ্য ফাঁসের পরে জানা যায় একজন আইন প্রণেতা মাসে 50 মিলিয়ন রুপিয়া বা প্রায় 3000 মার্কিন ডলার পাবেন, অথচ সাধারণ শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি তার 10 গুণেরও কম। বৈষম্যমূলক এই সুবিধা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। শিক্ষার্থী, শ্রমিক, ট্যাক্সি চালক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী পর্যন্ত সবাই নামে রাজপথে। অল্প সময়ে আন্দোলন কেবল অর্থনৈতিক বৈষম্যের দাবি ছাড়িয়ে যায়। পুলিশের দমন নীতি, রাজনৈতিক অদক্ষতা, দুর্নীতি ও বেকারত্বের মতো দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ এতে যুক্ত হয়। ফলে বিক্ষোভ দাবানলের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। 28 আগস্ট একটি ঘটনার পর আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। সেদিন 21 বছর বয়সী ডেলিভারি কর্মী আফফান কুর্নিওয়ান পুলিশের গাড়ি চাপায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন বিশেষ বাহিনী ব্রিমভ ইচ্ছা করে তাকে ধাক্কা দেয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ তীব্র হয়ে ওঠে। পুলিশের প্রতি ঘৃণা বাড়তে থাকে এবং আন্দোলনের সঙ্গে মানুষের আবেগের গভীর সংযোগ তৈরি হয়। আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য হল এর নেতৃত্বহীন ও বিকেন্দ্রীভূত চরিত্র। কোনো বড় রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব দৃশ্যমান নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা সমাবেশ করছে, শ্রমিক সংগঠনগুলো নিজেদের কর্মসূচি দিচ্ছে, নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। সবকিছু এক সূত্রে বাঁধা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউবে প্রচুর ভিডিও ও লাইভ সম্প্রচার আন্দোলনকে তরঙ্গের মতো ছড়িয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে পরিকল্পনা হচ্ছে পরবর্তী দিনের কর্মসূচির। এভাবে আন্দোলনের কৌশল অনেকটা বাংলাদেশের 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে মিলে যাচ্ছে। বাংলাদেশের আন্দোলন ছিল যুব নেতৃত্বাধীন, স্বতঃস্ফূর্ত। শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ একাত্ম হয়ে স্বৈরাচারী ক্ষমতার পতন ঘটায়। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও তরুণ প্রজন্ম প্রধান চালিকা শক্তি। পুলিশের সহিংসতা ও সরকারের অগণতান্ত্রিক আচরণ আন্দোলনকে আরও উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ইন্দোনেশিয়ার তরুণরা শিখেছে স্বতঃস্ফূর্ত জন আন্দোলন রাষ্ট্র ক্ষমতাকে নাড়িয়ে দিতে পারে। সরকারের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাবো আন্দোলনকে অরাজকতার চেষ্টা আখ্যা দিয়েছেন। সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, কারফিউ জারি হয়েছে, শত শত মানুষকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই তরুণ। মানবাধিকার সংগঠনগুলো এটিকে দমন নীতি হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। আন্দোলনকারীরা শুধু এমপিদের ভাতা বাতিল নয়, পুলিশি দায়বদ্ধতা, স্বচ্ছতা ও রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছেন। তারা 17+8 নামে একটি কাঠামোতে সংস্কার পরিকল্পনা দিয়েছে। এতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ, বেকারত্ব কমানো এবং দুর্নীতি দমনের মতো দাবি অন্তর্ভুক্ত। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন ইন্দোনেশিয়াকে কোন পথে নিয়ে যাবে তা স্পষ্ট নয়। কেউ মনে করছেন এটি 1998 সালের মতো বড় রাজনৈতিক পরিবর্তন ডেকে আনতে পারে, যখন দীর্ঘদিনের শাসক সুহার্তোর পতন ঘটেছিল। আবার অনেকের মতে সরকার কিছু ছাড় দিলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। পরিশেষে বলা যায় ইন্দোনেশিয়ার এই বিক্ষোভ নিঃসন্দেহে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিধ্বনি বহন করছে। মিল রয়েছে চরিত্রে, যুব সমাজের অগ্রণী ভূমিকায় এবং দমন নীতির বিরুদ্ধে জন অভ্যুত্থানে। পার্থক্য হলো বাংলাদেশের আন্দোলন শেষ পর্যন্ত শাসক পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাস তৈরি করেছিল, কিন্তু ইন্দোনেশিয়ার বিক্ষোভ এখনো সংস্কার দাবি নিয়েই সীমাবদ্ধ। যদি সরকারের দমন নীতি চলতেই থাকে এবং আন্দোলন আরও বিস্তৃত হয়, তাহলে ইন্দোনেশিয়াও তাদের নিজস্ব এক জুলাই বিপ্লবের দিকে এগোতে পারে। এমন শঙ্কাই এখন আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। ভেনেজুয়েলায় ইরানি নকশায় তৈরি ড্রোন কারখানা এখনও ইরানের দখলে। স্থানীয় কর্মীরা অনুমোদন ছাড়া কারখানায় প্রবেশ করতে পারছে না। মিয়ামি হেরাল্ড জানিয়েছে 2006 সালে কারাকাস তেহরানের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরের পরই ভেনেজুয়েলাতে ড্রোন কর্মসূচি শুরু হয়।
ইরানি সংস্থা কুডস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অ্যাসেম্বলি কিট সরবরাহ করেছে। ইরানের প্রশিক্ষিত প্রকৌশলীরা এবং ভেনেজুয়েলার দল মারাকাইয়ের এল লিবারতাদোর বিমান ঘাঁটিতে যোগ দিয়ে ড্রোন তৈরি করছে। গোয়েন্দা, সশস্ত্র এবং কামিকাজে ব্যবহারযোগ্য ড্রোন ইরানি সিস্টেম অনুযায়ী নির্মিত হচ্ছে। এক সূত্র মিয়ামি হেরাল্ডকে জানিয়েছে, ভেনেজুয়েলানরা একাই ড্রোন তৈরি করতে পারত না। ইরানি বিশেষজ্ঞরা এখনো প্রতিটি প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখে এবং স্থানীয় কর্মীদের অনুমোদন ছাড়া প্রবেশের সুযোগ দেয় না। মিয়ামি হেরাল্ড প্রকাশ করেছে, তারা কারাকাস এবং তেহরানের মধ্যে সম্পর্কযুক্ত অর্ধ ডজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে এবং ভেনেজুয়েলার সরকারি নথি পর্যালোচনা করেছে। অংশীদারিত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। অনেক প্রকল্প বেসামরিক উদ্যোগের ছদ্মবেশে চলছে। সূত্র জানাচ্ছে, সাইকেল বা ট্র্যাক্টর কারখানার নামে যুদ্ধ ড্রোন তৈরি হচ্ছে। শ্যাভেজ মূলত এমন অস্ত্র খুঁজেছিলেন যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। এজন্যই তারা ইরানের সাহায্য নেয়। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের উপর দিয়ে উড়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এটিকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। ওয়াশিংটন সতর্ক করেছে, ভেনেজুয়েলাকে আর কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। মার্কিন বাহিনীর মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা এ ধরনের বিমান চলাচল হিসেবে দেখা হয়েছে। মাদুরো সরকারের বিমানগুলো আন্তর্জাতিক জলসীমায় মার্কিন জাহাজের কাছে উড়েছে। যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে হুঁশিয়ারি দিয়েছে, এমন আচরণ বন্ধ না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তথ্য অনুযায়ী বর্তমানে কারাকাসে ড্রোন কারখানার কার্যক্রম পুরোপুরি ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার উপরেও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান ভেনেজুয়েলার এই জোট ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি করছে। বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই প্রকল্পের মাধ্যমে ইরান ও ভেনেজুয়েলা একসঙ্গে এমন প্রযুক্তি তৈরি করছে যা ভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন কারাকাস ও তেহরানের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগো শহরের বিরুদ্ধে তার যুদ্ধবিবাদ লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশ জুড়ে। শিকাগো ও ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন জাতীয় গার্ড ও অভিবাসন কর্মকর্তাদের মোতায়েনের প্রতিবাদে। শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত পোস্ট দেন। সেখানে একটি ব্যঙ্গচিত্র ব্যবহার করা হয়, যা 1979 সালের বিখ্যাত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপোকালিপস নাও-এর অনুকরণে তৈরি। ছবিতে দেখা যায় হেলিকপ্টার উড়ে যাচ্ছে শিকাগোর আকাশরেখা পেরিয়ে, পেছনে আগুনের গোলা। এর ক্যাপশনে ট্রাম্প লেখেন, সকালে নির্বাসনের গন্ধ আমার ভালো লাগে। শিকাগো এখন বুঝবে কেন একে যুদ্ধ বিভাগ বলা হয়। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প চলচ্চিত্রটির একটি জনপ্রিয় সংলাপকে বিকৃত করেন। সেখানে বলা হয়েছিল, সকালে ন্যাপম বোমার গন্ধ ভালো লাগে। নিজের পোস্টে তিনি শিপোক্যালিপস নাও শব্দটি ব্যবহার করেন, যা সিনেমার শিরোনামের সঙ্গে শিকাগোকে যুক্ত করে বানানো হয়েছে। এই হুমকি আসে এমন সময় যখন ট্রাম্প এর আগেও একাধিকবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তার প্রশাসন ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে অভিবাসন অভিযান চালিয়েছে এবং জাতীয় গার্ড মোতায়েন করেছে। এবার শিকাগোকে সেই তালিকায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্পের এই পোস্টে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটস্কার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট যখন দেশেরই একটি শহরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন সেটিকে নিছক কৌতুক বলে এড়িয়ে যাওয়া যায় না। এটি স্বাভাবিক কিছু নয়। তিনি আরও বলেন, আমরা একজন হবু স্বৈরাচারী নেতার হুমকিতে মাথা নত করব না।
শিকাগো সহ বিভিন্ন শহরে ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। মানুষ ব্যানার হাতে রাস্তায় নামেন, স্লোগান দেন অভিবাসন নীতি ও ফেডারেল হস্তক্ষেপের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট শহরগুলোকে টার্গেট করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী বছরে এমন বক্তব্য ও পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে, বিশেষত যেখানে জাতিগত ও সামাজিক বিভাজন আগেই প্রবল, সেখানে এ ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 18 জনেরও বেশি। হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়, যার মধ্যে ইউক্রেনের মন্ত্রী পরিষদের কার্যালয় সহ বেশ কিছু সরকারি ভবনও রয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাতভর রাশিয়া 805টি ড্রোন, ডামি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণ। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বিষয়টি নিশ্চিত করেছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন হামলায় এক শিশু ও এক তরুণী নিহত হন। শহরের পশ্চিম ও পূর্বাংশে বেশ কিছু উঁচু ভবনে আগুন লেগে যায়, ফলে কিয়েভ নগর প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো জানান ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা 1 বছর বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় ডানেটস্ক জেলার একটি 4তলা অ্যাপার্টমেন্ট ভবনে। এটি দিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থিত। মেয়র ক্লিচকো বলেন উদ্ধার কাজের চিকিৎসক ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিয়েভের পশ্চিমাংশের শিয়াতোশিন্সকি জেলাতেও একটি 16তলা ও 2টি 9তলা ভবনের ছাদে আগুন ধরে যায় ড্রোনের টুকরো পড়ে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান রাতভর শহর জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সম্ভবত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার লক্ষণ। স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে দানেটস্ক জেলার একটি আশ্রয় কেন্দ্রে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে, যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে কিয়েভে অন্তত 1 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। হামলার ফলে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন সরকারের মন্ত্রী পরিষদ ভবনও, যেটি প্রথমবারের মতো কোনো শত্রু হামলায় আঘাতপ্রাপ্ত হলো। ভবনটির ছাদ ও উপরের তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভরিদেনকো। তিনি বলেন প্রথমবারের মতো সরকার ভবন শত্রুর হামলার শিকার হয়েছে। আমরা ভবনগুলো আবার গড়ে তুলব, কিন্তু যেসব প্রাণ হারালো সেগুলো আর ফেরানো যাবে না। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই ধ্বংসযজ্ঞের জবাব শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেওয়া। এখনই সময় রাশিয়ার তেল ও গ্যাস খাতে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার। পুতিন ট্রাম্প বৈঠকের পর ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া, অথচ বিশ্ববাসী ভেবেছিল আলাস্কা বৈঠকের পর বন্ধ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে রুশ ড্রোন হামলা চালিয়ে মস্কো তার কৌশলগত লক্ষ্যে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে। এই হামলা যুদ্ধের গতি প্রকৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচক এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। রবিবার ভোরের দিকে রাশিয়া তার যুদ্ধকালীন সময়ের সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করে। 805টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় এই হামলায়, যা পূর্বের যে কোনো হামলার চেয়ে ব্যাপক। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য মতে 54টি ড্রোন ও 9টি ক্ষেপণাস্ত্র 37টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে।
হামলায় কিয়েভে কমপক্ষে 3 জন নিহত ও 18 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 1 বছরের একটি শিশু ও একজন তরুণী রয়েছে। সোভিয়াতোশিনস্কি জেলায় একটি 9তলা আবাসিক ভবনে সরাসরি আঘাতের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিয়েদেস্কো নিশ্চিত করেছেন যে মন্ত্রিপরিষদের কার্যালয় হিসেবে পরিচিত সরকারি ভবনের ছাদ ও উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনটি কিয়েভের পেচেরস্কো জেলায় অবস্থিত এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীদের কার্যালয় রয়েছে এখানে। এই হামলার প্রতীকী গুরুত্ব অপরিসীম। যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের কেন্দ্রীয় এলাকা অত্যন্ত সুরক্ষিত ছিল, কিন্তু এই প্রথমবার কোনো সরকারি ভবনে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে রাশিয়া। এটি পুতিনের শান্তি আলোচনার প্রস্তাবের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দেখিয়েছে যে মস্কো যুদ্ধ আরও তীব্র করার পথেই রয়েছে। এই হামলার মাত্র কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন 26টি দেশের একটি কোয়ালিশন অব দ্য উইলিং গঠনের ঘোষণা দিয়েছিলেন, যারা যুদ্ধ শেষে ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জোটভুক্ত দেশগুলো রিঅ্যাসিউরেন্স ফোর্স হিসেবে স্থল, নৌ ও আকাশপথে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি প্রদানের অঙ্গীকার করেছে, কিন্তু পুতিন এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেনে মোতায়েনকৃত যে কোনো পশ্চিমা সৈন্য বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তিনি জোর দিয়ে বলেছেন, যদি সেখানে কোনো সৈন্য উপস্থিত হয়, বিশেষত এখন যুদ্ধের সময়, আমরা ধরে নেই তারা বৈধ লক্ষ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করেও কোনো ইতিবাচক ফলাফল আনতে পারেননি। ট্রাম্প প্রাথমিকভাবে 24 ঘন্টায় যুদ্ধ শেষ করার দাবি করলেও এখন তিনি স্বীকার করছেন যে এই সংকট তার ভাবনার চেয়ে অনেক জটিল। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ব্যাপারে ক্রমশ হতাশাবাদী হয়ে উঠেছেন। পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও দূরবর্তী মনে হচ্ছে, কারণ পুতিন জেলেনস্কিকে মস্কোতে আসার আহ্বান জানিয়েছেন, যা কিয়েভ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি এই হামলাকে বর্বর আক্রমণ বলে অভিহিত করে বলেছেন, যখন প্রকৃত কূটনীতি অনেক আগেই শুরু হতে পারত, এই সময়ে এমন হত্যাকাণ্ড একটি ইচ্ছাকৃত অপরাধ ও যুদ্ধ দীর্ঘায়িত করার প্রচেষ্টা। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে রুশ আক্রমণ বন্ধে রাজনৈতিক সংকল্প প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার এই সর্ববৃহত্তম হামলা ও সরকারি ভবনে আঘাত স্পষ্ট করে দিয়েছে যে পুতিন শান্তি আলোচনায় আগ্রহী নন। চীন ও উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টির প্রতি মস্কোর স্পষ্ট অস্বীকৃতি আন্তর্জাতিক কূটনীতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান আরও দূরবর্তী মনে হচ্ছে। রাশিয়ার আগ্রাসী কৌশল ও পশ্চিমা শান্তি উদ্যোগের প্রতি তার নেতিবাচক মনোভাব ইঙ্গিত দেয় যে এই সংঘাত আরও দীর্ঘমেয়াদী হতে পারে। ইহুদি যমদূতদের ধ্বংসযজ্ঞ থামছেই না। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের আরেকটি উচ্চতর ভবনে বোমা হামলা করেছে। এর আগে তারা ফিলিস্তিনি বাসিন্দাদের সতর্ক করেছিল দ্রুত তাদের বাড়িঘর খালি না করলে প্রাণহানি হতে পারে। চলমান অবরোধ ও গণদারিদ্র্যের মধ্যে ইসরায়েল এই কঠোর পদক্ষেপ নিয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী একটি মানচিত্র প্রকাশ করে আরও বেশ কয়েকটি উচ্চতর ভবনকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। মানচিত্র প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তারা 15 তলা বিশিষ্ট সাউসি টাওয়ারে বোমা হামলা চালায়। এটি জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থা UNRW এর একটি ভবনের ঠিক বিপরীতে অবস্থিত, যা তাল আল হাওয়া এলাকার মধ্যে পড়ে।
গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, এই হামলাগুলো মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে, বিশেষ করে যখন তাদের উচ্ছেদের ঘোষণার পর খুব কম সময় দেওয়া হয়। অর্ধ ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় পেলে মানুষের পক্ষে এইসব ভবন থেকে নিরাপদ দূরত্বে পালানো সম্ভব নয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই ভবনগুলোকে হামাস গোপনীয় তথ্য সংগ্রহ ও ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণের কাজে ব্যবহার করত। তারা আরও জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ওই এলাকায় অসংখ্য বিস্ফোরক বসিয়েছিল এবং একটি সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। গাজার সরকারি সংবাদ সংস্থা এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এটি একটি সুসংগঠিত বিভ্রান্তিমূলক কৌশল যা অধিকৃত এলাকায় বসবাসরত নিরীহ সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোকে হামলার সুযোগ দেওয়ার জন্য প্রয়োগ করা হয়। তারা আরও জানিয়েছে, ইসরায়েল ইতোমধ্যে গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস করেছে। হামলার জন্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা ভবনগুলো 12 তলা বিশিষ্ট মুস্তাহা টাওয়ারের নিকটেই অবস্থিত। গত শুক্রবার এই টাওয়ারটি ইসরায়েলি বোমাবর্ষণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই হামলার মাধ্যমে গাজা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের এই ক্রমাগত বোমাবর্ষণ আন্তর্জাতিক মহলে কঠোর সমালোচনার মুখে পড়েছে। গাজা শহর দখল করার এই প্রচেষ্টা বহির্বিশ্বের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন দেশ ইসরায়েলের এই কাণ্ডকে নিষ্ঠুর ও অমানবিক ঘোষণা করেছে। তারা একযোগে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে, যাতে নিরীহ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থা UNRW এর মুখপাত্র তামারা আল রিফাই আল জাজিরাকে বলেছেন, এই ধরনের হামলা একটি চলমান, অবিরাম ও পরিকল্পিত ক্যাম্পেইনের অংশ, যার লক্ষ্য পুরো মহল্লা, ভবন, পরিবার এবং ব্যক্তিজীবন সম্পূর্ণরূপে ধ্বংস করা। এই নৃশংসতা শুধু বসতবাড়ি নয়, মানুষের জীবন ও সংস্কৃতিকেও ঝুঁকির মুখে ফেলেছে।